রাজ্য সরকারের তরফ থেকে যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো আছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। প্যানেল এক্সপায়ারির পরে অ্যাপয়েন্টমেন্ট করা যায় না, সেটা সুপ্রিম কোর্ট যখন মামলা চলেছে, যে যখন জাজমেন্ট হয়েছে জাজমেন্টে বলেছে, তারপরে তার আগে ডিভিশন বেঞ্চ বলেছিল, সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে তারপরে আপনার হাইকোর্টের দুটো ডিভিশন বেঞ্চ বলেছে, তারপরে সেটা এসএলপি সুপ্রিম কোর্টে গিয়ে ডিসমিস হয়েছে। আজকে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা যেটা বেরিয়েছে, আপনারা যদি দেখেন কালকে যে অর্ডারটা বেরিয়েছে তাতে হাইকোর্টকে এনশিওর করতে বলেছে, ডাইরেকশন দিয়ে যেন একজনও টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় না বসে। প্যানেল এক্সপায়ারির কথাটা আমি কেন বললাম, কারণ প্যানেল এক্সপায়ারি সংখ্যাটা যদি বেরোয়, যেটা স্কুল সার্ভিস কমিশন 5000 বলছে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, এই 5000 থেকে সংখ্যাটা এক লপ্তায় বেড়ে 18 থেকে 20,000 টেন্টেড হয়ে যাবে। এটা কিন্তু আমি শুধু এখানে সংযোজন করব বিক্রম, এই যে এক্সপার্ট প্যানেলের যে লিস্টটা চেয়ে পাঠিয়েছেন মহামান্য বিচারপতি 10 তারিখের মধ্যে জমা দিতে হবে, যখন কলকাতা হাইকোর্ট 26,000-এর এই প্যানেল বাতিল করেছিল, মানে 2016-র, যে 17 রকম উপায়ে দুর্নীতি হয়েছিল তার একটা ছিল এক্সপার্ট প্যানেল থেকে নিয়োগপত্র দেওয়া। অ্যাবসলিউটলি, এবং ডিরেকশনের 360 নম্বর প্যারাগ্রাফে 4 নম্বর সাব প্যারাতে স্পেসিফিক বলা আছে এক্সপায়ারি অফ প্যানেল যারা, তাদের টাকা ফেরত দিতে হবে। দ্যাট পার্ট ইজ আপহেল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। একদম প্যারাগ্রাফ 45 যে জাজমেন্টটা ছিল সেখানে একদম সুপ্রিম কোর্ট স্পেসিফিক বলেছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। দে আর টেন্টেড ক্যান্ডিডেট, যারা যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে হয়েছে। এবং তারপরে যখন ডিভিশন বেঞ্চ হয়েছে দুবার, আবার যখন সুপ্রিম কোর্টে গেছে, তারা কোনোভাবেই এটা দেখাতে পারেনি যে এক্সপায়ারি অফ প্যানেল ইজ ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট। তাদেরকে এতদিন ধরে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছিল, প্রথম পুরোটাকেই বাঁচানোর চেষ্টা হয়েছিল, লাস্ট অবধি এই মেজর সংখ্যা, মানে 26,000-এর মধ্যে মেজর পার্ট, আবারও বলছি মেজর পার্ট, একটা বিরাট অংশ প্যানেল এক্সপায়ারির পরে চাকরি হয়েছে, যে চাকরিগুলো অবৈধ। এই সংখ্যা যদি বেরিয়ে যায় তাহলে অ্যাকচুয়াল জেনুইন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাটে অনেকে ক্লেম করেছে জেনুইন, এই সংখ্যা বেরিয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল জেনুইনদের ফিগারটা বেরোবে। আমি আবারও হলপ করে বলছি, এই যে ধরুন শিক্ষামন্ত্রী প্রথমে বলেছিলেন আমরা জেনুইন এবং টেন্টেড বার করে দেবো, তার 24 ঘন্টার মধ্যে তিনি তার স্ট্যান্ড চেঞ্জ করে ফেলেছিলেন। কারণ এখন যে সংখ্যাটা বেরোবে প্যানেল এক্সপায়ারির পরে, সেটা একটা হিউজ সংখ্যা হবে। আমরা জানি না এটা বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু কত প্যানেল, মানে সেই তালিকাটা কমিশন কতজনের দেবে আমরা কেউ জানি না, কিন্তু তালিকাটা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। আমি ইন ডিটেল একবার দর্শকদের সামনে রাখতে চাই কলকাতা হাইকোর্ট ঠিক কি বলেছে, এবং এই প্রশ্নটার মুখে আবার পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। এক তো হচ্ছে প্যানেল, এক্সপার্ট প্যানেল থেকে যা নিয়োগ হয়েছে সেই লিস্ট জমা দিতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি 2025-এর পরীক্ষা নিলেন, অথচ ওএমআরটা আপনি আপলোড করলেন না কেন? ওটা আপলোড করুন। আমি বলছি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বারবার বলতে হচ্ছে কমিশনকে। দেখুন, কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। এসএসসির নতুন নিয়োগের পরীক্ষার বৈধতা নিয়ে বুধবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট, আর বৃহস্পতিবার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়ল এসএসসি। ফের আদালতে উঠল মেয়াদ পুরনো প্যানেলের প্রসঙ্গ। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন, প্যানেলের মেয়াদ পুরনোর পর কাদের নিয়োগ করা হয়েছিল? 10ই ডিসেম্বরের মধ্যে সেই নামের তালিকা আদালতে পেশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন, আমরা রায়ে বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন, কিন্তু আপনারা সেটা করেছেন। এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেয় বিস্তারিত তথ্যসহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। সেই মতো বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা ওঠে। বিচারপতি বলেন, 2016-র নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যে শিক্ষকরা নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন, আদালতে তাদের তালিকা পেশ করতে হবে। এদের মধ্যে যারা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তাদের ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপর। মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ওএমআর পাবলিশ করতে হবে 2025 সালে 9, 10, 11, 12, এবং 2016 সালে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা যারা চাকরি পেয়েছে তাদের পুরো তালিকা কোর্টে প্রকাশ করতে হবে 10 তারিখ পরবর্তী শুনানি। বুধবার এসএসসিকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল এসএসসি। তারপরেও অবশ্য স্কুল সার্ভিস কমিশনের পাশে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার একাংশকে নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়, যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো কারো ক্ষেত্রে দেখেছি, এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। কে কোথায় মামলা হচ্ছে বা না, মামলা হলে হবে, সেখানে এসএসসি যারা প্যানেলিস্ট লয়ার আছেন তারা লড়বেন। মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে, কাকে পরীক্ষায় বসবেন না, 10 নম্বর বাড়তি দিবেন, উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন করেছেন। অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য। লক্ষ লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ আপাতত প্রশ্নের মুখে। কতদিনে কাটবে এই জট? কবে কাটবে সংশয়? কারা দায়ী এর জন্য? তাদের কি শাস্তি হবে? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে চাকরি প্রার্থীদের মনে। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি বলছি শারদবাবু, প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে কেন? কেন বলে দিতে হবে কলকাতা হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে যে কমিশন কিভাবে এগোবে, কিভাবে তাদের কাজ করা উচিত? তৃণমূল প্রশাসনের কোনো জায়গাতে কিন্তু স্বচ্ছতা নেই। এই যে ওএমআর শিট, এখানে সবাই সবার নম্বর কিন্তু দেখতে পাচ্ছে না, একে অপরের নম্বর দেখতে পাচ্ছে না। সবাই নিজের নিজের নম্বর এবং ব্রেকআপ দেখতে পাচ্ছে হয়তো, কিন্তু একে অপরের নম্বর যখন দেখতে পাচ্ছে না তখন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু লিস্ট তৈরি করা অসম্ভব হয়ে দাঁড়ায়। স্বচ্ছতার অভাব বলবো। দেখুন, দৈত্যকুলেও কিন্তু প্রহ্লাদ হয়, কিন্তু তৃণমূল প্রশাসনের প্রহ্লাদ তো দূরে করা, তৃণমূলের প্রশাসনে খালি তৈমুরই হতে পারে। এদের ডিএনএতে ঢুকে গেছে দুর্নীতি। গলদ যত দিন যাচ্ছে তত গলদ তত ধরা পড়ছে। এদের তো অবস্থা এমন জায়গায় গেছে, বক্তব্য তো হচ্ছে যে গোল পাকাচ্ছেন আপনারা। যখন একটা নিয়োগের পথে এই রাজ্যের সরকার হাঁটছে, বারবার আপনারা আপনাদের আইনজীবীরা কোর্টে গিয়ে মামলা করছেন। আমি বলিনি এখানে একটাই জিনিস দেখবে বারবার হচ্ছে, এদের ডিএনএতে ঢুকে গেছেন না চুরি। চোরের কোনোদিন অবসর হয় না, ডাকাতের কোনোদিন অবসর হয় না। সে যতই জেল খাটুক আর যতই শাস্তি পাক, সে আবার ফিরে এসে চুরি ডাকাতি করছে। শতরূপ ঘোষ, দেখুন ব্যাপারটা কি, আমরা এর আগে আপনার মনে থাকবে এই নিয়ে গত 2-3 বছরে যতবার এই টেবিল আলোচনা হয়েছে বিভিন্ন সময়, প্রত্যেকবার একটা কথা বলেছি যে আলটিমেটলি এই সরকার নিয়োগ করবে না, আলটিমেটলি এরা নিয়োগটা করবে না। যে কারণে প্রত্যেকবার এরা ইচ্ছাকৃতভাবে এমন রাউন্ড তৈরি করে যাতে করে কিনা মামলা হয়, যাতে করে কিনা কিছু বঞ্চিত পরীক্ষার্থী তারা চাকরি প্রার্থী তারা আদালতে যায়, মামলা হয় এবং নিয়োগটা বাতিল হয়। কেন স্পেসিফিক্যালি আদালত বলে দেওয়ার পরে কখনো এক্সপায়ার্ড হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগ, কখনো একেবারে টেন্টেড লিস্ট থেকে, মানে বারবার করে বলে দেওয়ার পরে যে সুপ্রিম কোর্ট অব্দি রিজেক্টেড হয়েছে, তারপরও টেন্টেড লিস্ট থেকে নিয়োগ, যেখানে আবার ইনি বলছেন যে কি শারীরিকভাবে প্রতিবন্ধী বলে তারটা আমরা স্পেশাল কনসিডারেশন করেছি। আপনাকে কে অধিকার দিয়েছে স্পেশালি আপনি কিছু কনসিডার করবেন সুপ্রিম কোর্ট বারণ করে দেওয়ার পরে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.